যে গানটা চুরি করে লেখা হয়েছে বা যে গানের সুরটা চুরি করে লেখা হয়েছে, আমার একটা রাষ্ট্রের গান হিসেবে কি সেই গানটা আসলে যোগ্যতা পায় কিনা বা স্বীকৃতি দেওয়া উচিত কিনা, বা সেটা এখনো পর্যন্ত আসলে থাকা উচিত কিনা, এটা একটা বিষয়। গানের মাধ্যমে এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেন, যা পক্ষান্তরে এই বাংলার মুসলমানদেরই বিরোধিতা করা। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কিন্তু আসলে জাতীয় সঙ্গীত নিয়ে অনেকটাই বিতর্ক চলছে। যেমনটা আমরা দেখেছি একটা ভিডিওতে, যে আসলে কয়েকজন মসজিদের ছাত্র কিংবা আলেম তারা একটি ঢাকার যে শাহবাগ, যেখানে আসলে আন্দোলন চলছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই জায়গাটিতে তারা যখন জাতীয় সঙ্গীত গাইছিল আহ ছাত্র জনতা, তখন কিন্তু তারা সেটি থামানোর জন্য বলে। এছাড়াও আমরা দেখেছি যে আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে হচ্ছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে আজমির স্যার, তিনি আসলে 8 বছর কিন্তু আয়নাঘরে তিনি আসলে বন্দি অবস্থায় ছিলেন। তারপরে যখন তিনি মুক্তি পেলেন, তারপরে তিনি একটি তার ইন্টারভিউতে তিনি এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি কিন্তু সর্বপ্রথম এনেছিলেন 5 আগস্ট পরবর্তী সময়, এবং তখন থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক চলছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আসলে আহ মেজর জিয়াউর রহমান তার তিনি যখন আসলে প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়টায় কিন্তু আসলে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কিন্তু আসলে অনেক আলোচনা হয়েছে, এবং পরবর্তীতে এটা পরিবর্তনের কথা বললেও কিন্তু আসলে কোনোবারই পরিবর্তন হয় না। এবং আমরা যদি দেখি যে আসলে শুধুমাত্র জাতীয় সঙ্গীত না, কোনো একটা দেশের নাম, দেশের জাতীয় পতাকা, এগুলো কিন্তু আসলে পরিবর্তন হয়ে আসছে। যেমন যদি বলি যে রাশিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, এই দেশগুলো কিন্তু আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। আবার পতাকার কথা যদি বলি, তাহলে লিবিয়া, পাকিস্তান, ইরাক, এরা কিন্তু তাদের পতাকা পর্যন্ত পরিবর্তন করেছে। তো এটা আসলে কোনো বিতর্কিত কোনো বিষয় না। কোনো দেশ বা কোনো রাষ্ট্র বা সেই রাষ্ট্রের জনগণ যদি আসলে মনে করেন যে আমাদের দেশে জাতীয় পতাকা, দেশের নাম কিংবা জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গণভোট বা সেই রাষ্ট্র চাইলে কিন্তু সেটি পরিবর্তন করতে পারে। তো আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গ্লোবাল ডিবেট ফোরামের ভাইস প্রেসিডেন্ট নুসরাত জাহান জেরিন, এবং আমি গ্লোবাল ডিবেট ফোরামের প্রেসিডেন্ট মিনহাজুল আবেদিন। তো শুরুতেই আমি আপনার কাছে আসলে যেতে চাচ্ছি, যদি আমাদের এই যে জাতীয় সঙ্গীতের রচয়িতা যেহেতু আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তারপরে যেহেতু 1971 সালের পরে আসলে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে রাখা হয়েছে, এটা যদি আসলে একেবারে আপনি প্রেক্ষাপট বা ইতিহাস থেকে যদি শুরু করতেন। আচ্ছা, এখন ইতিহাস, দুই ধরনের ইতিহাস আছে। একটা হলো এই যে সঙ্গীতটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো সেটার একটা ইতিহাস আছে, তিনি কোন প্রেক্ষাপটে রচনা করেছেন, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে এই গানটি হলো। তো এই ক্ষেত্রে প্রথমে আমি আলোচনা করব যে এই গান লেখার ইতিহাস। তো এখন এই গান লেখার ইতিহাস আমাদের মনে রাখতে হবে, ইতিহাস কিন্তু কখনোই নিরপেক্ষ না। তো এখানে অনেক ধরনের মত আছে। এখন কোনটা সঠিক ইতিহাস আমরা জানি না, কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন যে এই যে জাতীয় সঙ্গীত, আমাদের যে জাতীয় সঙ্গীত, সেটা লেখা হয়েছে 1905 সালে, যখন বঙ্গভঙ্গ পরিকল্পনা করা হয়, যখন বঙ্গভঙ্গ করার চেষ্টা করা হয়, তখন সেটা রচনা করা হয়। যদিও এরকমও আছে যে, কিছু তথ্য আমি দেখেছি যেখানে বলা হয়েছে যে বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1905 সালের অক্টোবরে, এবং এই কবিতাটি পাঠ করা হয়েছিল, মানে যখন সে কবিতা হিসেবে লিখেছিল, এই কবিতাটি পাঠ করা হয়েছিল সেপ্টেম্বরের কোনো একটি সভায়। এরকমও কিছু তথ্য আছে। কোনটি সঠিক আমরা জানি না, কিন্তু আমরা যদি ধরে নেই তিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করে এই গানটি লিখেছেন, সেক্ষেত্রে আম, এখানে দুইটি বিষয় উঠে আসে, তিনি কেন এটার বিরোধিতা করেছেন। বাংলাদেশের সে সময় এই যে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা ছিল, পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলমান এবং পশ্চিম বাংলার সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু সম্প্রদায়। কিন্তু যতই উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল, সব ছিল কলকাতা কেন্দ্রিক, যেহেতু সেটা রাজধানী ছিল এই পুরো বাংলার। সেক্ষেত্রে দেখা যায় যে কলকাতার সেই হিন্দু সম্প্রদায়েরা তাদের উন্নয়ন ঘটে, কিন্তু এই পাশের পূর্ব বাংলার মানুষজন তখনও অশিক্ষিত ছিল, তখনও তারা খুবই গরিব ছিল, বেশিরভাগ চাষার ছিল, তখন জমিদার দ্বারা শোষণের শিকার হচ্ছিল। মানে এই এলাকায় তখন কোনো ধরনের উন্নয়ন আসেনি। এর জন্য তখন ব্রিটিশ সরকার পরিকল্পনা করে যে তারা বঙ্গভঙ্গ করবে, বাংলাকে দুই ভাগে বিভক্ত করবে, পূর্ব বাংলা ও আসাম, আর ওইদিক দিয়ে পশ্চিম বাংলা। এক্ষেত্রে যা হবে, তখন
পশ্চিম বাংলা যে বাংলাদেশিদের উপর অত্যাচার বা নির্যাতন করবে, যে শোষণটা করতো সেটা আর করতে পারবে না। এখানে যেহেতু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, তারা তাদেরও উন্নতি ঘটবে। এইখানে দেখা যায় যে তখন কলকাতা কেন্দ্রিক যে বুদ্ধিজীবীরা ছিল, তারা তখন এটার বিরোধিতা করে। তারা বলে যে না, এখানে কোনো বাংলাকে বিভাগে বিভক্ত করা যাবে না। তারা বলছিল এটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি। যাই হোক, তো এই ক্ষেত্রে আম এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি যে সে কুষ্টিয়ায় কিছুদিন ছিলেন। তারপর তার জন্ম তো হয়েছিল কলকাতায়। তো সে ২ বাংলায় ছিলেন। আর এখানে তার বাবা জমিদার ছিল। তার পরিবার এখানে জমিদার ছিল। তো সেই বাংলার প্রতি তার অনেক ভালোবাসা ছিল। তো এর জন্য সে এই গানটি লিখেছেন। সেটা তার প্রেক্ষাপটে। আর এখানে বাংলাদেশের যেই মুসলমান ইতিহাসবিদরা আছে, তারা মনে করে সেটা ছিল তার এই বাংলার মুসলমানদের প্রতি বিদ্বেষী মনোভাব। সে চায়নি যে বাংলার মুসলমানরা এগিয়ে যাক, চায়নি তারা শিক্ষিত হোক বা তাদের এখানে উন্নয়ন ঘটুক। সে সবসময় চেয়েছিল যে তার যে সম্প্রদায়, সেই সম্প্রদায়টা সবসময় মানে উপরের দিকে থাকুক, তার সম্প্রদায় সবসময় উন্নয়ন ঘটুক। আর বাঙালি যেই মুসলমান সম্প্রদায় আছে, তাদের উপর তারা যাতে কর্তৃত্ব বজায় রাখতে পারে। এর জন্যই মূলত তিনি এই গানের মাধ্যমে এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেন, যা পক্ষান্তরে এই বাংলার মুসলমানদেরই বিরোধিতা করা। প্রথম বিষয় হচ্ছে যে আমি যদি আসলে আমার ব্যক্তিগত মতামত দেই এই বিষয়টি নিয়ে, আসলেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ। তবে কিছু কিছু মানুষ এমন কিছু লেম যুক্তি তারা দেয় যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছেন একজন হিন্দু ধর্মের কবি, সেই কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। আমি এটার সাথে একমত না। তবে যদি বলি যে আসলে কোন কোন ক্রাইটেরিয়া একটা গান যদি পূরণ করে, তাহলে সেক্ষেত্রে সেই গানটিকে একটি রাষ্ট্রের বা একটি দেশের জাতীয় সঙ্গীত হিসেবে করা হয়। প্রথম বিষয় হচ্ছে যে সেই গানের একটা জনপ্রিয়তা থাকতে হবে এবং ঐতিহাসিক একটা গুরুত্ব কিংবা প্রেক্ষাপট থাকতে হবে। তারপরে হচ্ছে রাজনৈতিক সমর্থন এবং জনগণের গ্রহণযোগ্যতা থাকতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে সাংবিধানিক অনুমোদন, অর্থাৎ সংবিধানে সেটা লিপিবদ্ধ হতে হবে যে এই গানটি আজ থেকে আমাদের দেশের জাতীয় সঙ্গীত। এরপর চতুর্থ বিষয় হচ্ছে যে জাতীয় ঐক্যের প্রতীক, এবং এটা কি আসলেও মানে সেই দেশের প্রতিনিধিত্ব করছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। তো এই জায়গায় যদি আহ প্রথম দুইটা বিষয় আসলে যদি এই এই যে চারটা বিষয় যেটা বললাম, এখন আমরা আসলে ইতিহাস থেকে দেখবো যে এই চারটা ক্রাইটেরিয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা আসলে পূরণ করছে কিনা। তো দেখেন, শুরুতেই যদি আসলে আমরা যদি আপনি যেটা বলছিলেন যে আসলে বঙ্গভঙ্গের যে ইতিহাসটা, সেখানে আসলে বিষয়টা কেমন ছিল যে এই বাংলা আসলে অনেক বড় একটি আপনার রাজ্য বলতে পারেন বা অংশ ছিল, যেটা আসলে ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রণ করাটা অসম্ভব ছিল, যে কারণে তারা এই বাংলাকে দুইটা ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় আপনার 1905 সালে লর্ড কার্জন তিনি। এবং এটা শুধুমাত্র তাদের বাহ্যিক একটা কারণ দেখিয়েছিল, তবে মূল যে কারণ সেটা কিন্তু ছিল হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, যেটা ভাগ করো শাসন করো, সেই নীতি থেকে ধর্মের ভিত্তিতে, যে যেহেতু পশ্চিম বাংলায় বা পশ্চিমবঙ্গে এখন বর্তমান ভারতের ওইদিকে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ বেশি ছিল, এবং পূর্ব বাংলা বা এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের এই অংশে আপনার মুসলিমদের হচ্ছে সংখ্যা বেশি ছিল, সেই দিক থেকে তারা এই হিন্দু মুসলিম এই দিকটাকে তারা বিভাজন করতে চেয়েছে, যে কারণে তারা আসলে এই বঙ্গভঙ্গটা তারা চেয়েছিল, এরকম কারণে মনে করা হয়। তো এখন যদি আমরা দেখি যে আসলে এই যখন আসলে বঙ্গভঙ্গ হলো, সেই সময়টায় আমরা যদি দেখি যে আসলে পশ্চিম বাংলা যারা বাংলা যারা হিন্দু যারা ছিলেন, তারা কিন্তু আসলে সকল সুযোগ সুবিধা পেতেন, যেহেতু কলকাতায় আপনার বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল। ওই দিক থেকে কিন্তু এই যে পূর্ব বাংলা বা বাংলাদেশের এই অংশটা কিন্তু খুবই পিছিয়ে ছিল, এবং সরকারি বলুন বা আপনার কাঠামোগত যে দিকগুলা বা উন্নয়নগুলা, শিক্ষা বা হচ্ছে আরো অন্যান্য শিল্পের দিক থেকে কিন্তু এই দিকটা আপনার পিছিয়ে ছিল। যে কারণে মুসলিম বাঙালি যারা ছিলেন, যখন এই বঙ্গভঙ্গটা হয় তখন তারা অনেকেই বিষয়টাকে সমর্থন দিয়েছেন যে যদি বাংলাকে ভাগ করা হয় এবং ঢাকাকে যদি রাজধানী করা হয়, তাহলে সেক্ষেত্রে এই এই জায়গাকার মুসলিম যারা বাঙালি যারা রয়েছেন তারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন, তাদের জীবনে উন্নতি হবে। এবং যে কারণে মুসলিম সমাজ এটাকে সমর্থন দিলেও পশ্চিমবঙ্গে যারা ছিল তারা এটাকে সমর্থন দেয়নি। কারণ হচ্ছিল তারা কিন্তু এক প্রকারের আধিপত্য বিস্তার করতো এই পাশের বাঙালিদের উপরে, যেটা কিন্তু তারা সেই সময় হারিয়েছে। অনেক এরকম জমিদার ছিল যারা তাদের জমি হারিয়েছে, তাদের জমিদারদের যে জমি থাকে সেটা কিন্তু হারিয়েছে, কারণ অধিকাংশের জমি কিন্তু আপনার এই পূর্ব বাংলাতেও ছিল। যে কারণে তারা বিরোধিতা করেছে, তারা স্বদেশী আন্দোলন, পণ্য বয়কটের মতো ঘটনাও তারা করেছে। এবং মজার বিষয় হচ্ছে যে আমাদের ঢাকার হচ্ছে নবাব সলিমুল্লাহ, তিনি কিন্তু এই বঙ্গভঙ্গকে তাকে সমর্থন করেন, এবং তারপরে কিন্তু তিনি ঢাকা মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন 1906 সালে।
এখন যখন এই যে বঙ্গভঙ্গটা হলো 1905 সালে, তখন কিন্তু শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর না, ওই পশ্চিমবঙ্গের অনেক কবি, অনেক লেখক তারা বিভিন্ন লেখা লিখেছেন, কবিতা লিখেছেন। সেই সময়টায় এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তার নিজের দেশকে ভালোবেসে তিনি হচ্ছেন একটি গান তিনি রচয়িতা করেছেন, এবং এই যে গান তিনি রচয়িতা করেছেন, এটা আপনার বাউল সঙ্গীত রচয়িতা গগন হরকরা রচিত আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ সেরে, এইটার সুরটা কিন্তু আসলে তিনি নকল করে তিনি এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা তিনি রচয়িতা করেছিলেন। এখন বিষয় যেটা হয়েছে যে দেখেন, আমরা কি এমন কোন একটা গান কি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে রাখবো যেটা আসলে চুরি করে লেখা হয়েছে? আমরা কি একটা চোরের জাতি হিসেবে থাকতে চাই? অবশ্যই না। তো যে গানটা চুরি করে লেখা হয়েছে বা যে গানের সুরটা চুরি করে লেখা হয়েছে, আমার একটা রাষ্ট্রের গান হিসেবে কি সেই গানটা আসলে যোগ্যতা পায় কিনা বা স্বীকৃতি দেওয়া উচিত কিনা, বা সেটা এখনো পর্যন্ত আসলে থাকা উচিত কিনা, এটা একটা বিষয়। এরপরে যদি আমরা আসলে আপনার এই যে মুক্তিযুদ্ধের সময়টা বা তার আগের সময়টায় যদি আসি, যেমন ধরেন যে আহ, সঙ্গীত শিল্পী সানজিদা খাতুন তিনি হচ্ছে যেটা উল্লেখ করেছেন যে 1956 সালে আপনার রমনা বটমূলে সেখানে গণ অধিকারের গণপরিষদের অধিবেশনে আমার সোনার বাংলা গাওয়ার জন্য আহ, তৎকালীন যে এই যে শেখ মুজিবুর রহমান তিনি আসলে অনুরোধ করেছিলেন। এরপরে আপনার কার্জন হলে একটা অধিবেশন আয়োজিত হয়েছিল, সেখানে বাঙালিরা আসলে দেখাতে চেয়েছিল যে বাঙালিরা আসলে এই যে তাদের দেশকে কতটুকু ভালোবাসে বা কতটুকু আসলে চায়, সেই দিক থেকে এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আসলে গাওয়া হয়েছিল। এবং এছাড়াও আপনার জাতীয় সঙ্গীত এই যে যেটা আছে আমার সোনার বাংলা, সেটা 1952 সালে যেহেতু ভাষা আন্দোলন হয়েছিল, তারপরে 1953 সালে 21শে ফেব্রুয়ারি আয়োজিত ঢাকা কলেজের ছাত্র সংসদে সেই সময় যারা ছিলেন তারা এই গানটিকে পরিবেশন করেন, এবং যেটার কারণে তাদেরকে শাস্তিও পেতে হয়। এবং পরবর্তীতে 1953 1954 সালে ডাকসুর অভিষেক যখন হয়, তখন এই গানটা গাওয়া হয়। অর্থাৎ এমন না যে শেখ মুজিবুর রহমান নিজে এই গানটাকে নিয়ে এসেছে, এরকম না। বিষয়টা বিষয়টা হচ্ছে ওই সময়টা যেহেতু একটা বাংলা গানের একটা দরকার ছিল, এবং যে এই গানটা আসলে সেই বলা চলে যে এই গানটা আসলে সেই সময় রেকর্ড আকারে ছিল। অন্যান্য যদি বাংলা গানের কথা বলি, সেই সময় ততটা রেকর্ড আকারে ছিল না, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর একটা সম্ভ্রান্ত একটা পরিবারের ছিলেন, তো তার পক্ষে সেটা সম্ভব ছিল যে তার এই গানটাকে লিপিবদ্ধ করা বা রেকর্ড করা। তো যে কারণে কিন্তু ওই সময়টায় এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা অবশ্যই জনপ্রিয়তা ছিল। তবে আহ, এই জায়গাটায় কিন্তু আসলে এমন মানে এটা যে আসলে জাতীয় সঙ্গীত হিসেবে মানুষজন চাইছে, সেটা কিন্তু তখন পর্যন্ত ঘটেনি, অর্থাৎ মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত ঘটেনি। তো এই জায়গা থেকে যদি আপনি কিছু বলেন মুক্তিযুদ্ধ ইতিহাস থেকে, তারপরে ইতিহাস থেকে আমি আবার শুরু করছি। বলেছেন, তার মধ্যে আমি একটু অ্যাড করে দেই যে এখানে যে বঙ্গভঙ্গের বিরোধিতা করেন, এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর দেশকে ভালোবেসে লিখেছেন নাকি তিনি আসলে বঙ্গভঙ্গের বিরোধিতা করে লিখেছেন সেটা একটা পয়েন্ট। আর তার যে ক্যারেক্টারিস্টিক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখা যাবে তার মধ্যে একটু মুসলিম বিদ্বেষ ছিল, তো কম হোক বেশি হোক ছিল। এর জন্য তিনি এই বঙ্গভঙ্গকে আসলে মেনে নিতে পারেননি, যার ফলশ্রুতিতে পরবর্তীতে বাঙালিরা বুঝতে পারে, মুসলমানরা বুঝতে পারে যে তাদের আসলে নিজস্ব কিছু বুদ্ধিজীবী লাগবে, দল লাগবে, যার জন্য পরবর্তীতে মুসলিম লীগ গঠিত হয়। তো এখানে দুইটা জিনিস ঘটতে পারে, একটা ঘটতে পারে সে আসলে এই বাংলাকে ভালোবেসে লিখেছেন, তিনি চাননি যে এই পূর্ব বাংলা আলাদা হয়ে যাক। আরেকটা হতে পারে যে তিনি আসলেই এভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন যাতে বাংলা বিভক্ত না হয়, যাতে তাদের কর্তৃত্ব না কমে যায়। আর হ্যাঁ, আর তুমি যা বললে যে পরবর্তীতে যখন আমরা পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হয়ে যায়, তখন কিন্তু এই দেশের মানুষ পূর্ব পাকিস্তান নাম বলে পূর্ব বাংলায় বলতো। অফিসিয়াল নেম যদিও পূর্ব পাকিস্তান ছিল, তখন কিন্তু তারা পূর্ব বাংলায় বলতো। তখন শুরু থেকেই দেখা যায় যে পাকিস্তানিদের, বিশেষ করে পশ্চিম পাকিস্তানিরা নিজেদেরকে বেশি মুসলমান ভাবে, মানে তারা ভাবে তারা হলো আদর্শ মুসলমান। আর এখানে যেহেতু মানে বাংলাদেশের যে ইতিহাস আছে এই পাশে পূর্ব বাংলায়, তো এখানে একটু হিন্দুদের একটু প্রভাব আছে, কারণ আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, আমাদের আশেপাশে পশ্চিম বাংলা ছিল, অনেক হিন্দু সম্প্রদায়ের সাথে আমরা একসাথে ছিলাম। এর জন্য তারা বাংলা ভাষাকে হিন্দুয়ানি ভাষা ভাবতো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো রচনা এখানে আর কি মানে সেভাবে প্রচার করতে যেত না, কোনো পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়ানো হতো না, তার সাহিত্য অ্যাড করা হতো না। তারপরে যখনই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যখন রবীন্দ্রসঙ্গীত গাওয়া হতো, এটা নিয়ে সেই সরকার অনেক সময় অনেক ধরনের সমালোচনা করেছে, বাধা প্রদান করেছে।
আমার জানা মতে আইয়ুব খান যখন ক্ষমতায় আসে, এরপর 1958 সালেও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্রসঙ্গীত বা তার যে রচনা তার উপর একটা ব্যান দিয়েছিলেন, নিষিদ্ধ দিয়েছিলেন, যাতে এদেশে কেউ রবীন্দ্রসঙ্গীত চর্চা না করে। তো এটা জিনিসটা কিন্তু আমাদের মতোই যে এখানে এই গানটা কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। গানটা প্রাসঙ্গিক হয়ে উঠেছিল যখন তারা আমাদের ভাষাকে আক্রমণ করে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের উপর আক্রোশ মেটায়, তখন বাঙালি হিসেবে আমাদের মধ্যে একটা জাতীয়তাবাদ গড়ে ওঠে। আমরা ভাবি যে তারা এটাকে ডিজোন করছে, আমরা এটাকে আরো বেশি করে ওন করব। এর জন্য তখন দেখা যায় যে এই গানটাই বেশি হাইলাইট হয়। তখন 1952 থেকে শুরু করে বিভিন্ন যত জহির রায়হানের সিনেমা হোক আর যেকোনো অনুষ্ঠান হোক, তারপর 1971 সালে পতাকা উত্তোলনের দিনও 2রা মার্চ, তখনও দেখা যায় এই গানটি প্রচার করা হয়, গাওয়া হয়। তো এটা ধীরে ধীরে বাঙালির মধ্যে এটা চাপিয়ে দেওয়া হয় না, বাঙালিরা নিজেরাই এই গানটাকে আপন করে নেয়। কিন্তু এর করার কারণ হলো তারা তখন প্রতিবাদ হিসেবে এই গানটাকে আপন করে নেয়। যেরকম আমরা যখন আমাদেরকে কোনো যখন রাজাকার বলা হলো, আমরা এই শব্দটাকে অন করে নিলাম, তখন এরকম যখন এই রবীন্দ্রসঙ্গীতকে হিন্দুয়ানি বলা হয় এবং বাঙালি হিসেবে মুসলমান হিসেবে এটাকে গাইতে মানা করা হয়, তখন এই এলাকার মানুষ এটাকে অন করে নিয়েছে। ঠিক আছে? এটা হলো এর জন্যই দেখা যায় যখন 1971 সালের পরে আম সব অনেকগুলো গান একসাথে প্রস্তাব করা হয়। যেরকম ধন্য ধন্য পুষ্প ভরা, তারপরে এই গানটা। এরপরে মুক্তিযুদ্ধের আগে আরো অনেক গান গাওয়া হয়েছিল। আম অনেকগুলো গানেরই প্রস্তাবনা ছিল। কিন্তু এর মধ্যে এই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার, তখন তো আওয়ামী লীগ সরকার ছিল, তারা এই গানটাকে ওন করে নিয়েছে। তো তারা এই গানটাকে জাতীয় সঙ্গীত হিসেবে নিয়েছে। তখন মনে হয় বাঙালি মুসলমানদের তেমন কোনো আপত্তি ছিল না। আম এখনের প্রেক্ষাপট হয়তোবা অন্যরকম। এখন আমরা হয়তোবা আরো গভীরভাবে চিন্তা করি যে আসলে জাতীয় সঙ্গীতের মধ্যে যা যা থাকা উচিত ছিল তা কি এখন আছে? কিন্তু যখন 1973 সালে এই গানটাকে গ্রহণ করা হয়, তখন কিন্তু এত কিছু চিন্তা করা হয় নাই। তখন চিন্তা করা হয়েছে যে এই গানটা আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রেরণা দিয়েছে। লাস্ট 23 বছর পাকিস্তানি আমলে আমাদেরকে সাহস জুগিয়েছে, আমাদের মধ্যে জাতীয়তাবাদ জাগ্রত করেছে। এর জন্য আমরা এই গানটাকে এখন জাতীয় সঙ্গীত দিতে পারি। কিন্তু এর পরবর্তীতে যখন 1975 সালে বঙ্গবন্ধু নিহত হন, শেখ মুজিবুর রহমান নিহত হন তার পরিবার সহ, তারপর সর্বপ্রথম এই গান পরিবর্তনের কথা, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেন হলো মোশতাক আহমেদ। কিন্তু পরবর্তীতে আবার আরো নতুন ওই যে কু হলো, অভ্যুত্থান হলো, এর জন্য সেই আলোচনা আর সেরকম ভাবে প্রকট ভাবে হয়নি। এরপরে তুমি যেটা বললে জিয়াউর রহমানের সময়ে, জিয়াউর রহমান কিন্তু এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেননি। তিনি তখন প্রস্তাব করা হয়েছিল, তিনি সেটাকে হ্যাঁ বা না কোনোটাই বলেননি। তিনি একই কথা বলেছে যে জনগণ যদি চায় তখন সেক্ষেত্রে পরিবর্তন হবে। কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তন করা তার কাছেও খুবই গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি। আমার কাছে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো যে আমি কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই নাকি, আমি বলবো যে আমি আপাতত জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই না। কারণ আমি আমার যত অপশন বা যত প্রস্তাব দেখছি সঙ্গীতের, এর মধ্যে কোনো কিছুই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রকৃতি সবকিছুকে একসাথে আসলেই ধারণ করে না। আর সবগুলো ঐতিহাসিক প্রেক্ষাপটও নেই। কিন্তু বাঙালিদের এই যে সংগ্রামে কিন্তু এই গানের একটি গুরুত্ব আছে। এর জন্য এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে রাখা মানে এই যে হিন্দু প্রেম বা ভারত প্রেম, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখানে গান রচনার প্রেক্ষাপট একটা আছে, কিন্তু সেটা কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে সেটাও আমাদের দেখতে হবে। এই জাতীয় সঙ্গীতটা আম অবশ্যই একটা দেশের জাতীয়তাবাদকে প্রচার করে। তো এই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আমরা আরো যুক্তি তর্ক করতে পারি, কিন্তু এই জাতীয় সঙ্গীত যে অবমাননা করা হয়, বিশেষ করে আমরা যেটা শাহবাগে দেখলাম যে জাতীয় সঙ্গীত গাইতে মানে ছাড়তে দেয়া হচ্ছে না, সেটা যদি 10-12 জন ছিল, কিন্তু এরকম করা কিন্তু আসলে সাংবিধানিক ভাবে তো অবশ্যই দণ্ডনীয় অপরাধ। আর আমাদের মনে হয় যে বাংলাদেশ হিসেবে এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক। আমরা এটা নিয়ে আলোচনা করব, বিভিন্ন যুক্তি তর্ক করব, কিন্তু এই মুহূর্তে এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত, তো এটা নিয়ে আমরা কোনো ধরনের অবমাননা করব না। আর তুমি আরেকটি কথা বলেছো যে সুর চুরি করা হয়েছে, যদিও তুমি বলো সুর চুরি করা হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন তিনি যে তারা অনুপ্রাণিত। এখন যদি সুর চুরি না বলে আমরা বলতে পারি যে এটা সুরকার, আসলে তিনি না।
তো এই ক্ষেত্রেও কিছু তর্ক বিতর্ক আছে যে এটা কি চুরি করে নাকি আসলে এটা হলো অনুপ্রাণিত হয়ে লেখা, এটা নিয়েও কিছু সমালোচনা আছে। কিন্তু যে বাউল সঙ্গীত যে সুর সেটা কিন্তু আমাদের দেশকে কোনো না কোনো ভাবে রিপ্রেজেন্ট করে। শুধু বাউল না, আমরা যে নতুন কোনো জাতীয় সঙ্গীতের কথা ভাবিও তখনও কিন্তু আমাদের সব দেখতে হবে যে তার সুর কথা সবকিছুতে যাতে বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে ইতিহাস আর বাঙালির যে স্বভাব সব যাতে আহ, গড়ে ওঠে, সব যাতে প্রকাশ পায়। তো যে বিষয়টা যে আসলেও এই বর্তমানে যেহেতু বাংলাদেশের মানে সংবিধান অনুযায়ী যেহেতু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা যেহেতু আছে, তো অবশ্যই এই গানটিকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে হবে এবং এটা অবমাননা করা যাবে না, করলে আমরা দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত হবে। এটা একেবারেই সত্যি কথা। অর্থাৎ যতদিন পর্যন্ত না সাংবিধানিক ভাবে এটা পরিবর্তন করছে বা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু কেউ এই গানটিকে কিন্তু আসলে বাজাতে নিষেধ করতে পারে না। এই দিক থেকে আমিও একমত। তো এখন বিষয় যেটা হয়েছে যে আমরা যদি আসলে মুক্তিযুদ্ধের সময়কার আসলে কথাটা দেখি, যে আসলে সর্বপ্রথম কিন্তু ওই টাইমটাতে আপনি যেটা বলছিলেন যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের পাকিস্তান যেহেতু ছিল এবং পাকিস্তানের যেহেতু ইসলামপন্থী বলতে পারেন বা ইসলামের দিকটাকে ধারণ করতে বলে তারা মনে করতো, এই কারণে কিন্তু তারা সেই সময়টা রবীন্দ্রনাথের শুধুমাত্র এই গান না, আরো বিভিন্ন ধরনের গান তারা সেই সময় বাজাতে দিত না বা পরিবেশন করতে দিত না, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু পরিবারের সন্তান ছিলেন, সেদিক থেকে এটা দিত না। তবে আপনার হচ্ছে এটা 1971 সালের মার্চ মাসে সর্বপ্রথম আপনার জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে গ্রহণ করে এই দেশের মানুষ। এবং যে মুজিবনগর সরকার যেটা আসলে গঠন করা হয় এবং সেই সময় কিন্তু আসলে শপথ নেওয়া হয়েছিল, তখন কিন্তু এই আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা পরিবেশনের মাধ্যমে কিন্তু তারা শপথ নিয়েছিল। এবং তারপর আমরা যে দেখি যে আসলে এই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2রা মার্চ যখন আসলে পতাকা উত্তোলন করা হয়েছে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়ে হচ্ছে বটতলায়, তখন কিন্তু এই যে গান সেটাকে কিন্তু আসলে আপনার সম্ভবত গান গাওয়া হয়েছিল। এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিলেন আসম আব্দুর রব, এবং তিনি সেটা নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়াও 2রা মার্চ বিকালে ইকবাল হলের ক্যান্টিনে তৎকালীন ছাত্রলীগের একাংশের উপস্থিতিতে কিন্তু এই যে হচ্ছে আপনার এই গানটা স্বাধীনতার ইস্তেহার লেখার চিন্তা তারা করেন এবং পরবর্তীতে তারা আমার সোনার বাংলাকে স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার জন্য একটা প্রথমবারের মতো একটা আনুষ্ঠানিকভাবে তারা বলেছিলেন, বিশেষ করে যে আহ, আহ, বলেছিলেন। এবং এই বিষয়টা আসলে নিশ্চিত করেছেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। আহ, তিনি সম্ভবত ওই সময়টা ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে ছিলেন। এখন বিষয় যেটা হয়েছে যে আসলে আহ আহ, ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ এরা এই দুই দল সহ আরো অন্যান্য যে দলগুলো ছিল সেই মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা ছিল। তবে যেহেতু গত কয়েকটা বছর তাদের আসলে এমন কর্মকাণ্ড এবং গণহত্যা, যেটার কারণে কিন্তু তাদের এই কর্মকাণ্ডের কারণে কিন্তু তাদেরকে ব্যান্ড করা হয়েছে। তো তাদের আহ দ্বারা আসলে যেহেতু শেখ মুজিবুর রহমান এটাকে আপনার স্বাধীন বাংলাদেশের হচ্ছে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করেছিলেন, তো তাদের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত এখনো কি আসলে এই বাংলাদেশে থাকাটা উচিত কিনা, এটা আমার প্রশ্ন থাকবে। আর তারপরে বিষয়গুলো যদি বলি যে আসলে আপনি যেটা বলছিলেন যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি আসলে তার দেশকে ভালোবেসে লিখেছে নাকি বঙ্গভঙ্গের বিরুদ্ধে লিখেছে, এই জায়গাটা আপনি যদি গানের লাইনগুলো একেবারে খেয়াল করেন তাহলে সেখানে কিন্তু দেশের প্রতি যে ভালোবাসা বা দেশকে মা হিসেবে ভালোবাসার যে বিষয়টা সেটা কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ এখানে বলাই চলে যে এটা আসলে তার দেশকে ভালোবেসে তিনি লিখেছেন। এখন তার দেশ কোনটা, তার দেশ কি বাংলাদেশ নাকি ভারত? সেই সময়টা যেহেতু বাংলা একসাথে ছিল, এটাকে বলা যায় যে বাংলার অংশ, কিন্তু এটা কিন্তু আসলে বাংলাদেশ না, শুধুমাত্র বাংলাকে বোঝাচ্ছে। এখন আমি কয়েকটা আসলে ক্রাইটেরিয়া বলছিলাম যে এই ক্রাইটেরিয়া গুলো পূরণ হলে আপনার হচ্ছে একটা সঙ্গীতকে আসলে হচ্ছে আপনার জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যায় বা দেওয়া যায়। তো সেই জায়গায় দেখেন মানে মুক্তিযুদ্ধের সময়ও এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে বাজানো হয়েছিল। তবে আপনি যদি 24-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, এই জায়গাটা এসে কিন্তু এই জাতীয় সঙ্গীতের পরিবর্তে কিন্তু আরো 2-3টা গান সব থেকে বেশি বাজানো হয়েছে, বা ওই 2-3টা গান আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করেছে জাতীয় সঙ্গীতের থেকে। এটা আমার নিজের কথা না, আপনি যদি যারা এই আন্দোলনে আহ, ভূমিকা রেখেছে বা সামনের সারিতে ছিল বা দেখা গেছে আন্দোলন করেছে তারা নিজেরা বলে, কারণ সেই সময়টা আসলে কারণ এমন বিষয়টা এমন হয়েছে যে জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোকে কিন্তু আওয়ামী লীগ আমিকরণ করে রেখেছে, মানে এইগুলো হচ্ছে তাদের সম্পত্তি, যে কারণে কিন্তু এই যে ছাত্র জনতা তারাও কিন্তু এইটা থেকে আসলে দূরে সরে এসেছে, যে কারণে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। এবং আমাদের প্রজন্মে যারা আছে তাদের কিন্তু ওই যে জাতীয় সঙ্গীতের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু নেই। বরং তারপরে বা 90 দশক বা 80 দশক বা 2000 সালের পরে দেশাত্মবোধক যে গানগুলো তৈরি হয়েছে সেগুলোর প্রতি তাদের ভালোবাসাটা বেশি। তারপর হচ্ছে যে
এখন আসলে একটা, যেহেতু এটা নিয়ে আলোচনা চলছে, তো হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের সময় না হলেও এরপরে যখন নির্বাচিত একটি সরকার আসবে সেই সময়টা আমার কাছে মনে হয় যে একটা জনগণের যেহেতু মানে গ্রহণযোগ্যতা দরকার, যেহেতু জনগণের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আসছে যে আসলেও এই গানটিকে আসলে জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যায় কিনা, তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে একটা গণভোটের আয়োজন করা দরকার। গণভোটের আয়োজন করে যদি সেখানে অধিক সংখ্যক ভোট আসে যে হ্যাঁ এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে রাখতে হবে, তাহলে রাখলো সরকার। আর যদি মনে হয় যে গণভোটে যদি ভোট আসে যে এই গানটিকে মানুষজন আর চাইছে না, যেহেতু জনগণের গ্রহণযোগ্যতা অনেক বড় একটা দরকার, তো সেই জায়গায় গণভোটের মাধ্যমে এটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে প্রেক্ষাপট বা গুরুত্ব যেটা, সেটা হচ্ছে এই এই গানে কিন্তু কোথাও বাংলাদেশের কথা উল্লেখ নাই, বাংলার কথা উল্লেখ আছে। এরপরে আপনার এই গানের পরিবর্তে আপনার বর্তমান সময়ে মানুষজন একটা গানকে সব থেকে বেশি চাইছে, সেটা হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই গানটিকে, এই গানটি মানে লাইনগুলোতে তো বাংলাদেশের কথা উল্লেখ আছে, পাশাপাশি বাংলাদেশের অনেকগুলো বিষয় এর মধ্যে রয়েছে, এবং এটা কিন্তু আপনার মানে কি বলে একটা দেশাত্মবোধক একটা গান, এবং মানুষজন চাইছে যে প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ এই গানটিকে যেন জাতীয় সঙ্গীত করা হয়। সেই জায়গা থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু যেহেতু প্রথমেই বলছিলাম যে 1905 সালে এটা হচ্ছে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে লেখা হয়েছে, এটার সাথে কিন্তু আমাদের যেহেতু মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, যদিও বাংলাদেশের এই নামটা আপনার প্রস্তাব করা হয় 1969 সালে যে গণঅভ্যুত্থান যেটা হয়েছে, তার পরবর্তী থেকে মানুষ নিজেদেরকে বাংলাদেশ বা বাঙালি বাংলাদেশের জনগণ হিসেবে তারা বলা শুরু করেছে। সেই জায়গাটি থেকে আসলে বাংলাদেশের ইতিহাসের যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু আসলে ওই প্রেক্ষাপট অনুযায়ী গানটা রচিত হয়নি, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো ঘটনাও কিন্তু এই গানের মধ্যে নাই, বা সেই স্পিডটাও কিন্তু নাই যে একটা গান গাইলে আপনি আপনার দেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের স্পিডটাকে আপনি ধারণ করতে পারবেন। সেই জায়গাটা থেকেও কিন্তু আসলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গানটাতে কিন্তু নাই। তো এই এই জায়গাগুলোতে যেহেতু আসলে ঘাটতি রয়েছে, সেই জায়গা থেকে আসলে অনেকেই মনে করছে যে এই গানটা আসলে পরিবর্তন হওয়া দরকার। তবে যেহেতু এখন পর্যন্ত এই গানটা পরিবর্তন হয়নি, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কেউ যদি এই গানটি বাজাতে বাধা দেয় বা বাজাতে নিষেধ করে, এবং এটা যদি বিরোধিতা করে, বিরোধিতা বলতে এমন নয় যে পরিবর্তন চাইতেই পারে, তবে যদি এটাকে আসলে কঠোরভাবে বিরোধিতা করে যে আসলে গাইতে পারবেন না, বা গাইলে তাদেরকে অন্য একটা নামে ট্যাগ দেওয়া হবে, বা আবার তাহলে কিন্তু আবার এটা আবার ঠিক না, এটা অবশ্যই দেশদ্রোহীর একটা অপরাধ। এবং যেহেতু এটা নিয়ে বর্তমান সময়ে আলোচনা চলছে, সেই হিসাবেই আমাদের মূলত আজকের আলোচনা। তো আপু এই জায়গায় সর্বশেষ আপনার যদি কোনো মতামত থাকে। আচ্ছা, তো তুমি শুরু থেকে যেটা বলেছো যে এই গানের তখন অনেক গানই ছিল, তার আমলে অনেক বাঙালি গানই, অনেক বাংলা গানই আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তো এর মধ্যে এটা একটা ছিল, আরো অনেক গান ছিল। যাই হোক, তোমার প্রথম যেটা ছিল তুমি বললে যে বাংলাদেশ না, এখানে কোনো বাংলাদেশ শব্দ উচ্চারণ হয় না, সে বাংলাতে নিয়ে লিখেছে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটি রচনা করেছেন, তখন তিনি কিন্তু ভারতীয় বলতে, ভারতীয় তো একটা ভারত ছিলই, কিন্তু তিনি কিন্তু দিল্লি বা ওই অংশের কোনো প্রতিনিধিত্ব করেননি, তিনি পুরো বাংলার প্রতিনিধিত্ব করেছে। কারণ তখন বাংলা বলতে একটাই বাংলা, তখন কিন্তু পশ্চিম বাংলা, পূর্ব বাংলা এভাবে প্রতিনিধিত্ব করেননি, তিনি শুধুমাত্র বাংলার প্রতিনিধিত্ব করেছেন। তখন যেহেতু দেশই ভাগ হয়নি, তাই তিনি তখন পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেন বা ভারতের প্রতিনিধিত্ব করেন। এটা আসলে বলাটা সেরকম ঠিক নয়। এরপরে এখন এখানে তাও বলতে পারো যে এখানে বাংলা আছে, বাংলাদেশ নেই, কিন্তু 1971 সালের আগ পর্যন্ত, মানে 1969 সাল থেকে বাংলাদেশ শব্দটা নিয়ে কথা শুরু হয়। এই একটা আলাদা দেশের স্বপ্ন দেখে মানুষ, বাংলাদেশ হবে দেশের নাম, এটা ভাবা হয়। কিন্তু এর আগে পূর্ব পাকিস্তান যখন ছিল, তখন কিন্তু এই দেশের মানুষ কিন্তু পূর্ব বাংলায় বলতো, সেই হিসেবে তখনও এটা বাংলা। তো আমরা যখন বাংলা বলি, আমরা বাংলাদেশকেই বোঝায়। যেরকম আন্দোলনে ধরো আমরা বাংলা ব্লকেট দিলাম, বাংলা ব্লকেট মানে কি পশ্চিম বাংলা না, শুধুমাত্র আমার বাংলাদেশ। এই বাংলাদেশকেও বাংলা বলা যায়, আমরা বলি, আমরা বাংলা বলতে বাংলাদেশকেই বুঝি। আচ্ছা, তাও এখানে কিছু যুক্তি তর্ক আরো আসতে পারে, এটা নিয়ে আরো আলোচনা হতে পারে। আর এরপরে তুমি যা বলছো যে এখানে আসলে ওই স্পৃহাটা নাই যে মুক্তিযুদ্ধের বা যে এটার উপর আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো, এইটা নাই। কিন্তু হয়তো বা সুরে মানে কথায় ওটা নাই, কিন্তু তুমি যদি এটার ইতিহাস দেখো, যে এই গানটাই কিন্তু আম, এই 47-এর পরবর্তী পূর্ব বাংলায় বাঙালিদেরকে অনুপ্রাণিত করেছে। এই গানটা শুনেই কিন্তু তারা এভাবে অনুপ্রাণিত হয়েছে যে তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে। এখানে তাদের সেই এটা তাদের নিজেদের চেতনা জাগিয়ে তুলেছে। তো এটা আসলে
সুরের উপর আসলে কিছুই ওইভাবে রিলেভেন্ট হয় না। আর এখানে যেরকম বাউল সঙ্গীত আছে, তুমি যেরকম একটা গান এখন থেকে সবাই বলছে যে আম, বাংলাদেশ, কি জানি গানের নাম, গানের নামটা কি, গানের নাম হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। তো এই গানে দেখা যায় শুধুমাত্র এটা সুরের দিক থেকে এটা বাঙালিদের সেরকম আসলে প্রতিনিধিত্ব করে না। এটা সুর যদি সেই পল্লী কোনো গানের হতো, সেই ভাটিয়ালি বা কোনো বাউল সঙ্গীত বা এরকম কিছু হতো, তাহলে হয়তো এটা কিন্তু পরিবর্তন করা যায়। তো জাতীয় সঙ্গীত হওয়ার জন্য তার যেসব ক্রাইটেরিয়া লাগে, এখন পর্যন্ত এরকম কোনো গানের মধ্যে সেই ক্রাইটেরিয়া নাই। কিন্তু এটা নিয়ে আসলে যদি আমরা চাই এরকম সঙ্গীত রচনা করা যেতে পারে। অনেক দেশে এটা হয়েছে। বাংলাদেশ ১৯৭৫ সালে জাতীয় সঙ্গীত রচনার জন্য একটা কমিটি হয়েছিল, নতুন জাতীয় সঙ্গীতের জন্য। তো এটা আসলে সম্ভব যদি আমরা চেষ্টা করে দেখতে পারি, এটা সমস্যা নেই। আর তুমি যে বললে গণভোটের কথা, আসলে গণভোট আসলে এত সহজ কিছু না। গণভোট মানে বাংলাদেশের প্রত্যেক জেলায়, পাড়ায়, প্রত্যেকটা ভোট কেন্দ্রে তোমার ভোট দেবে। তো এই ক্ষেত্রে তাদের অনেক বড় একটা বাজেট, সরকারের জন্য একটা আলাদা একটা কার্যক্রম, এটা করার আসলে খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন জাতীয় সঙ্গীত এই বিষয়টাকে সরকারকে এতই গুরুত্ব দেবে যেটার জন্য তারা গণভোটের আয়োজন করবে, সেটা হলো কথা। যদি এই দেশের মানুষের মনে হয় যে আসলে এখানে এটা পরিবর্তন করা দরকার বা গণভোট হওয়ার দরকার, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। কিন্তু এখন আমরা মোটা দাগে আসলে দুই পক্ষ বিভাজিত দেখছি, যে এক পক্ষ বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া উচিত, আর এক পক্ষ বলছে উচিত না। দুই পক্ষেরও কিছু আছে যে একদম যুক্তি তর্ক ছাড়া। এক পক্ষ বলছে যে আমরা ছোটবেলা থেকে এটা গেয়ে আসছি, এটা আমাদের জন্য অনুপ্রেরণা, এটা আমাদের জন্য চেতনা, বাঙালি মানে এই গানটাই যেতে হবে, এই গানটা জাতীয় সঙ্গীত না থাকলে আমরা রাজাকার হয়ে যাব বা আমরা দেশদ্রোহী হয়ে যাব, এই গানটা না থাকলে আমরা পাকিস্তানি হয়ে যাব, গান পরিবর্তন করলে আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি না। এক পক্ষ এরকম বলছে, আরেক পক্ষ বলছে যে এই গান যদি থাকে, এই গান হলো ধর্মীয় আম, আবেগে আঘাত আনবে, এখানে শিরক আছে, তারপরে এটা একটা হিন্দু শিল্পী লিখেছেন, গেয়েছেন, তারপর বলছে যে আম, হ্যাঁ এগুলাই তো, এগুলাই বলছে। তো এখন এই ক্ষেত্রেও কিছু যুক্তিতর্ক আসে, যেরকম শিল্পের কথা বললাম, যে এখানে একটা বড় অংশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা বড় অংশ বলছে যে এই গানে শিরক আছে, এর জন্য এটা জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যাবে না। কারণ এই গানে মা শব্দটা উচ্চারণ করা হয়েছে, তারা মা বলতে হিন্দু সম্প্রদায়ের যে দেবদেবী তাদের কথা বুঝছে। কিন্তু আরেক পাশে যারা এটা আলোচনা করছে এবং ব্যাখ্যা দিচ্ছে, তারা বলছে যে এখানে মা বলতে দেশকে বোঝানো হয়েছে। আমরা দেশকে বলি দেশ মাতা বা মাতৃভূমি, তারপর নদী মাতৃক দেশ, মানে এখানে মা বলতে দেশকে বোঝানো হয়েছে। বা আমরা পৃথিবীকেও বলি ধরণী মা। তো এই ক্ষেত্রে আসলে শিল্প কোনো আমাদের যে প্রথম 10 লাইন বিশেষ করে সেখানে কোথায় শিল্প আসছে আমার মনে হয় না আসছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আর আরেকটা বিষয় হলো যে এই গানটা আসলে কি জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্য নাকি, এটা শুধুমাত্র ঐতিহাসিক একটু প্রেক্ষাপট আছে, রচনারও না, সেটা হলো এই গানটা হয়ে ওঠার, এটা আমাদের অনুপ্রেরণা দেয় মুক্তিযুদ্ধে। এছাড়া আসলে একটা জাতীয় সঙ্গীতের যা যা থাকা উচিত, এই গানে আসলে তার বেশিরভাগই অনুপস্থিত। এই গানের প্রথমত আমাদের ইতিহাস ঐতিহ্য নেই। পরবর্তীতে এখানে তুমি যা বললে যে এখানে সুরও আমাদের আসলে তেমন ভাবে স্পৃহা যোগায় না। আর আরেকটা বিষয় হলো, তুমি যদি পুরো গানের আমরা প্রথম 10 লাইন জাতীয় সঙ্গীত নিলাম, তুমি যদি পুরো গানটাই দেখো, মানে আমার এখানে কিছু শিল্প উপাদান আছে, পুরো গানটার ক্ষেত্রে কিছু শিল্প উপাদান পাওয়া যায়। সেক্ষেত্রে আসলে এটা ধর্মীয়, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশে এরকম একটা গানের প্রথম 10 লাইন নেওয়া, প্রথমত এরকম প্রথম 10 লাইন এভাবে নেওয়ার মানে হলো মানে এরকম কোনো গুরুত্ব ছাড়া এটা নেওয়া হয়েছে। আসলে এই গানটা যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে, এইখানে কোনো ধরনের আলোচনা বা কোনো বুদ্ধিভিত্তিক যুক্তি তর্ক কিছুই হয়নি। তা আসলে তৎকালীন সরকার, যেহেতু এটা একটা জনপ্রিয় গান ছিল সেই সময়ে, তাই তারা এটা গ্রহণ করেছে। কিন্তু এটার মধ্যে আসলে এগুলো আছে নাকি, যেরকম আমরা যখন ভারতে দেখি, ভারতে কিন্তু বন্দে মাতরম গানটা ওদের জাতীয় সঙ্গীত অলমোস্ট হয়ে গেছিল, ঠিক আছে, সেটা তখন সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। কিন্তু পরবর্তীতে তারা কিন্তু সেই গানটা নেয় নাই,
তারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এখন যে গানটা তারা গায় এটা নিয়েছে। কেন? কারণ এটা তাদের কাছে ইনক্লুসিভ লেগেছে। এখানে তাদের সবগুলো প্রদেশের কথা আছে, সবগুলো সম্প্রদায়ের কথা আছে। তো এর জন্য অনেক ভেবেচিন্তে একটা জাতীয় সঙ্গীত নেওয়া লাগে, যেটা তখন নেওয়া হয়নি। এখন তখন নেওয়া হয়নি দেখে যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওই গানটাই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বয়ে বেড়াতে হবে, এরকম কোনো কথা নেই। যদি এই দেশের সরকার এবং এই দেশের জনগণ মনে করে যে আমরা এটা পরিবর্তন করব, আমরা আরো ভালো কোনো গান রচনা করব, বা যে গানগুলো আছে এর থেকে ভালো, যা আসলেই জাতীয় সঙ্গীত হওয়ার জন্য যুক্তিযুক্ত, যেটা যৌক্তিক, যেটা আসলে আমাদের ঐতিহ্যকে বহন করে, যা আমাদের যে স্পৃহা সেটাকে বহন করে, তাহলে আমার মনে হয় যে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা আসার কথা না। কিন্তু এখানে প্রধান যে সমস্যা এখন দাঁড়িয়েছে সেটা হলো এই গানকে তারা নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বা গানকে গাইতে দিবে না। কোনো যে মাদ্রাসায় গান গাওয়া হয় সেটা সুর ছাড়াই গাওয়া হয়, মানে কোনো বাজনা ছাড়া, কিন্তু গাইতে দেওয়া হবে না কারণ এখানে শিরক আছে। কিন্তু কোনো কেউ ওরকম আইডেন্টিফাই করতে পারে না কোথায় শিরক আছে, বা বলে এটা একটা হিন্দু একজন গেয়েছে যে কিনা মুসলিম বিদ্বেষী, এরকম নানা ধরনের মানে কথা আসে। কিন্তু এর মধ্যে সবচেয়ে যৌক্তিক কথা হলো যে আসলে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার মতো গুরুত্ব বহন করে না। সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে এটা নিয়ে আরো বেশি আলোচনা করতে পারি, যুক্তিতর্ক করতে পারি। আমরা দেশের জনগণ একটা কোন একটা মতে আসতে পারি যেখানে হয়তোবা সংখ্যাগরিষ্ঠ যদি চায় এটা পরিবর্তন করতে, সেক্ষেত্রে আমরা সরকারের কাছে আবেদন করতে পারি, যে কেউ করতে পারে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যে এখন যে জাতীয় সঙ্গীত আছে সেটাকে কোনোভাবে অবমাননা করা যাবে না, এটা নিয়ে তুচ্ছ করা যাবে না। এই গানটাকে আহ এখনো এই গানটা আমাদের জাতীয়তাবাদের প্রতীক। তো এই গানটাকে নিয়ে কোনো ধরনের হেয় করা আমাদের এই বাংলাদেশিদের জন্য লজ্জাজনক হবে। এটাকে নিয়ে হেয় করা মানে হলো এই বাংলাদেশিদের হেয় করা, এটা সবাইকে বিশ্বাস করতে হবে। তাহলেই আর আমরা সামনে এগিয়ে যাব আমাদের যুক্তিতর্ক। দেখি হয়তোবা আমরা যদি সবাই মিলে একসাথে হয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারি, কোনো ধরনের অল্টারনেটিভ বের করতে পারি, বা নতুন কোনো গান রচনা করতে পারি। আমাদের তো আহ, বর্তমানে গীতিকারের অনেক গীতিকার আছে বাংলাদেশে, বা আগে অনেক গীতিকার ছিল। চাইলে কিন্তু অনেক পরিবর্তন পরিমার্জন করে নতুন সঙ্গীত রচনা করা যায়। অনেক দেশে এরকম হয়েছে যে কিছু শব্দ পরিবর্তন করেছে, অনেক দেশে কিছু হয়েছে পুরো গানই পরিবর্তন করেছে, অনেক দেশে জাতীয় সঙ্গীত ৩-৪ বারও পরিবর্তন হয়েছে। তো এটা যে পরিবর্তন করা যাবে না, এটা একেবারে অনেকে বলছে যে এটা একদম মানে আমাদের দলিল, বাংলাদেশ হিসেবে এটা আমাদের দলিল, এটা পরিবর্তনই করা যাবে না। এরকম কোনো বিষয় আসলে এখানে নেই। এটা পরিবর্তন করা কখনোই কোনো মানে খারাপ কিছু না, এটা পরিবর্তন করা অবশ্যই যৌক্তিক কিছু হবে। সর্বশেষ আসলে এই বিষয়টাই বলতে চাবো যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে এই গানটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে রয়েছে ততক্ষণ পর্যন্ত এই গানটিকে আমাদের সেইভাবে আসলে সম্মান করতে হবে বা গাইতে হবে। কেউ গাইতে যদি আসলে নিষেধ করে বা বাধা দেয় তাহলে সেটা আসলে অন্যায় এবং অপরাধ। তবে বলতে চাই যে আসলে গানের মধ্যে কি আছে কি নেই এর থেকে বিষয় হচ্ছে নিজের মধ্যে আসলে কি আছে। অনেকেই দেখা যায় যে জাতীয় সঙ্গীত ক্রিকেট খেলার আগে জাতীয় সঙ্গীত ঠিকই গায়, কিন্তু ক্রিকেট খেলতে যায় ফিক্সিং এর মতো অপরাধ করে বসে। আবার অনেক সময় দেখা যায় যে জাতীয় সঙ্গীত গেয়ে বা পাঠ করে শপথ নেয় চাকরিতে যুক্ত হওয়ার আগে, বা কিন্তু দেখা যায় যে চাকরিতে যুক্ত হওয়ার পরে আসলে হাজার হাজার কোটি টাকার আসলে দুর্নীতি করে। জাতীয় সঙ্গীত গেয়ে হচ্ছে আপনার মন্ত্রী পরিষদ কিংবা এমপি পরিষদে বা আপনার সংসদে যখন আপনার হচ্ছে আপনার শপথ করে বা জাতীয় সঙ্গীত যখন গায়, তারপরেও কিন্তু দেখা যায় যে সেই ক্ষমতা বা সেই পদ থেকে কাজে লাগিয়ে আপনার হাজার কোটি টাকার দুর্নীতিও করেছে বাংলাদেশের মানুষ বা দুর্নীতি করে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে অবশ্যই যদি জনগণ চায় সেটা হবে, আর না হলে নেই। তারপরে বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশের যে স্পিরিট বা বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের 1952 সালে যেটা, তারপরে 2024-এর যেটা, এই স্পিরিট বা এইটাকে আসলে আমাদের নিজেদের মধ্যে ধারণ করে আসলে আগে আমাদেরকে দুর্নীতি মুক্ত আগে হইতে হবে বা অন্যায় কাজগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে যখন আমরা যে গানই গাইবো না কেন, দেশত্ববোধক যে গানই গাইবো না কেন, তখন কিন্তু আমাদের মধ্যে দেশের প্রতি সেই ভালোবাসাটা আসবে। আহ শুধুমাত্র যে একটা গান গাইলেই যে দেশের প্রতি ভালোবাসা আসবে, কিংবা একটা গান জাতীয় সঙ্গীত হিসেবে দিলে যে মানুষ একদম ভালো হয়ে যাবে, মানুষ একদম সবকিছু হচ্ছে মুসলিমদের যে নিয়ম বা ইসলাম ধর্মের যে নিয়ম আছে সবগুলো পালন করা শুরু করবে, বিষয়টা কিন্তু একেবারেই সেরকম না।
আর যেহেতু এটা নিয়ে আসলে বিতর্ক চলছে বা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে, সেদিক থেকে আমরাও দিলাম, দেখা যাক এটা নিয়ে সামনে আসলে কোনো আলোচনা হয় নাকি প্রতিবারের মতো এবারে এখানে আলোচনাটা বন্ধ হয়ে যায়, এটা এখন দেখার বিষয়। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।